হাসিনার কফিনে শেষ পেরেক ঢোকার ৩৫ জুলাই, দিনভর রক্তাক্ত সংঘর্ষ, একদিন এগিয়ে মার্চ টু ঢাকা ঘোষণা। ভারতে বসে হাসিনা রাজনীতি করলে বাড়বে ঢাকা দিল্লি টানাপোড়েন, আওয়ামী লীগের নাশকতার মূরত দেখছে না সরকার। খরচ কমাতে অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে মানা হয়নি বিধিমালা, সরকারকে বিতর্কিত করার চেষ্টা, বলছেন বিশ্লেষকরা। আওয়ামী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ যাচাইয়ের কমিটি, নিয়ম মানা না হলে আইনি ব্যবস্থা। গুম জামিন অযোগ্য অপরাধ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের চূড়ান্ত অনুমোদন। এবং হামের চিকিৎসায় ৪% পরিবারের সম্পদ বিক্রি, ঋণগ্রস্ত ৮৯ পরিবার, রেড ক্রিসেন্টের জরিপ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৭টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। আজ ঐতিহাসিক ৩৫ জুলাই, পতনের আগে শেখ হাসিনার মরণ কামড়ের দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে ব্যাপক সংঘর্ষে নিহত হয় প্রায় ১০০ জন। ভয়ঙ্কর সেই দিনটির কথা তুলে ধরছেন সাদবিন শফিক। কঠোর কারফিউ আর উৎকণ্ঠায় শুরু হয় ২০২৪-এর ৪ আগস্টের সকাল। একদিকে সহপাঠী সহযোদ্ধাদের হারিয়ে ছাত্র জনতার চোখে এক দফা দাবি আদায়ের দাবানল, অন্যদিকে যে কোনো মূল্যে আন্দোলন দমনে মরিয়া শেখ হাসিনা সরকার। জনতার ওপর রাষ্ট্রীয় বাহিনীর তাণ্ডবের মাঝেই সেদিন সর্বশক্তি নিয়ে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেয় আওয়ামী লীগের হাইকমান্ড। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। সকালে শাহবাগে মুখোমুখি অবস্থান নেয় ছাত্র জনতা আর আওয়ামী লীগ কর্মীরা। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা, শনির আখড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিভিন্ন অলিতে গলিতে পাহারা বসিয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে, যাতে কেউ আন্দোলনে না আসতে পারে। বিকাল পর্যন্ত সেভাবে ম্যাসাকার হয়নি, কিন্তু বিকালের পরে মূলত হত্যার ঘটনাগুলো ঘটে এবং এই যে শাহবাগীয় ক্যাম্পাসের ভিতরেও লাশ নিয়ে মিছিল হয়। ওই ঘোষণা দেওয়ার 2 ঘন্টা পরে আবার আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা লং মার্চটা একদিন এগিয়ে নিয়ে আসি। পরিস্থিতি যখন বেগতিক, তখন গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। কিন্তু বিক্ষোভ দমনে ব্যর্থ হয় সব কৌশল। পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কারফিউ সহ 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। এক দফার উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর ব্যাপক সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল। ফার্স্ট মোমেন্টে তো দেশের সমস্ত মানুষ একজোট হয়ে গেছে। তারা তো মৃত্যুকে ভয় পাচ্ছিল না। ওই একটা পুলিশ বলছিল না যে একজনকে মারি সেই শুধু পড়ে যায়, বাকিরা সব দাঁড়িয়ে থাকে। এরা বুঝতে পারছিল যে আমাদের সময় শেষ। তখন তারা শেষ একটা চেষ্টা যাকে বলে সেই চেষ্টা চালাচ্ছিল। সেই জন্যই এত মানুষকে মেরেছে, যে দেখি যত পারি যে ভয়টা অন্তত দেখাই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই দিন ভয় ছিল না। এমন উত্তাল পরিস্থিতিতে বিকেলেই ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে নিয়ে আসার। জানানো হয় ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টই হবে মার্চ টু ঢাকা, যা ছিল ১.৫ দশকের স্বৈরতন্ত্রের কফিনের শেষ পেরেক। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ৫ আগস্ট ঘিরে আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড।
ভারতে বসে হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতে বিদেশ বসে উকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই। আর বিএনপি মহাসচিব বললেন, সতর্ক থাকতে হবে গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতে রূপ না নেয়। সম্প্রতি ভারতের লোকসভায় এক প্রতিবেদনে উঠে আসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনীতির ইস্যু। দেশটির সরকার জানায় অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও যা একইভাবে প্রযোজ্য। এরপর থেকে নানা মহলে আলোচনায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এমনটি হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতা করার সক্ষমতা নেই। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনায় বিএনপি মহাসচিব সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতে রূপ না নেয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। মির্জা ফখরুলের অভিযোগ, গণভোটের 4 প্রশ্নের একটি চাপিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলির স্টেকহোল্ডার যারা ছিল তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতে এই আহ্বান জানান। এ সময় ত্রিবেদী বলেন, বিষয়টি নজরে রাখছে ভারত। হাইকমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। সরকারের পরিচালন ব্যয় কমাতে উদ্যোগী তারেক রহমানের সরকার। তাই দেয়া হয়েছে কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় 50 থেকে কমিয়ে 25,000 টাকা এবং স্কলারশিপ ফেলোশিপ প্রাপ্ত কর্মকর্তাদের ডেপুটেশন প্রদানের পরিবর্তে শিক্ষা ছুটি প্রদানের মতো সিদ্ধান্ত। এসব সিদ্ধান্তকে কেবল প্রধানমন্ত্রীর নির্দেশনা হিসেবে উপস্থাপন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারি করা চিঠিতে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এতে স্পষ্টভাবে মানা হয়নি সচিবালয়ের নির্দেশমালা, আর এর মাধ্যমে তৈরি হতে পারে প্রশাসনিক বিশৃঙ্খলা। ইমদাদ হকের রিপোর্ট। পরিচালন ব্যয় কমাতে শুরু থেকেই সতর্ক অবস্থানে তারেক রহমানের সরকার, যার অংশ হিসেবে জুলাই মাসে জারি করা হয় ব্যয় সংকোচন নীতি। নিষেধাজ্ঞা আসে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা, ভূমি অধিগ্রহণ ও কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরে। স্থগিত করা হয় বিনা সুদে গাড়ির ঋণও। এছাড়া মাসে গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ 50,000 থেকে কমিয়ে 25,000 টাকা, স্কলারশিপ ফেলোশিপ পাওয়া কর্মকর্তাদের ডেপুটেশনের বদলে শিক্ষা ছুটি দেওয়ার মতো সিদ্ধান্তও নেয় সরকার। যদিও কর্মকর্তাদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত টিকে নেই। এসব বিষয়ে গেল 9 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে 2টি চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে উপসচিব জাকির হোসেনের সই করা 2টি চিঠি নিয়ে প্রশ্ন উঠেছে। চিঠিতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখের নিয়ম না থাকলেও মানা হয়নি সচিবালয়ের নির্দেশনা। অর্থ মন্ত্রণালয়ের এমন চিঠিকে প্রশাসনিক বিধির লঙ্ঘন বলছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। চিঠিটা অর্থ বিভাগকে পাঠিয়ে সেতে বলতে পারতো যে ব্যাপারে সরকারি নির্দেশনা সংযুক্ত করা হলো, তাতে
অর্থ বিভাগও জেনেই যেত যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে, কিন্তু এই সব কথাই একেবারে ঢাকঢোল পিটায় বলে ফেলাটা ভালো না। বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কারো কারো মতে সুযোগ সুবিধা কমানোর চিঠিতে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা উল্লেখ করায় রুষ্ট হতে পারেন সরকারি কর্মকর্তারা। এটি সরকার প্রধানকে বিতর্কিত করার কৌশলও বলছেন কেউ কেউ। নির্বাহী আদেশ জারির ক্ষেত্রে বলতে হয় রাষ্ট্রপতির আদেশক্রমে, আর অন্যান্য আদেশ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রধানমন্ত্রীর বা এসএসবির বা মন্ত্রিসভার কোনো রেফারেন্স দেওয়া যাবে না। এত বড় ভুল কিভাবে করতে পারে এরা? প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে এক্সপেন্ডিচার, সেখানে একটা বড় পরিবর্তন তিনি নিয়ে এসছেন, এবং এখানে যারা ইমপ্লিমেন্টিং অ্যাক্টরস, যারা কাজ করেন, তাদের মধ্যেও এই যে স্পিরিটটা, পরিবর্তনের স্পিরিটটা, এটা তাদের মধ্যে গ্রথিত হওয়া খুব জরুরি। আমার মনে হয় সেইটা ঠিকমতো হচ্ছে না। এর পেছনে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী কোনো পক্ষ রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলছেন অনেকে। সরকারের নানা সিদ্ধান্তের বড় অংশই বাস্তবায়ন হয় প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে। যখন এসব কর্মকর্তা রাজনৈতিক দর্শন, ব্যক্তিগত স্বার্থ বা অন্য কোনো মোহে পড়ে আইন লঙ্ঘন করেন, তখন বিতর্কিত হয় ক্ষমতাসীন সরকার, আর প্রশাসনেও দেখা দেয় বিশৃঙ্খলা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করা শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে গঠিত কমিটি প্রধান জানান, মাসখানেকের মধ্যে খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হবে সিন্ডিকেটে, আর কোনো ব্যত্যয় পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সবুজ হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা হয় 15টি নতুন বিভাগ। নিয়োগ পেয়েছেন প্রায় 1000 খানেক শিক্ষক। এসব নিয়োগের যথার্থতা নিয়ে এবার নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবশেষ সিন্ডিকেট বৈঠকে নিয়ে করা হয়েছে একটি কমিটি। ওই সব নিয়োগের বৈধতা যাচাই বাছাই করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত যত নিয়োগ হয়েছে সেগুলার আদৌ ঠিক আছে কিনা, থাকলে তো থাকবেই, আর না ঠিক না থাকলে সেই বিষয়ে আমাদের করণীয় কি। যদি এই ধরনের কেস আমরা পাই, মনে করেন আপনার এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছেন, তাদেরকে বাদ দিয়ে 17 নম্বর, 18 নম্বর, 27 নম্বর, 42 নম্বর নিয়ে থাকেন বা উপ-উপাচার্য বলেন, মাসখানেকের মধ্যেই কাজ শেষ করতে চান। কোনো ব্যত্যয় পেলে সুপারিশ করবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফলো করা হচ্ছে কিনা, তারপরে যেসব ক্যান্ডিডেটরা এখানে অ্যাপয়েন্টেড হয়েছে তাদের সেই মিনিমাম যোগ্যতাটা আছে কিনা, এইসব জিনিসগুলো আমরা দেখব, এবং সেখান থেকে দেখার পর আমরা যেইটা ফাইন্ডিংস পাই সেটা আমরা আবার সিন্ডিকেটের কাছে ফেরত দিব। বলেন, শুধু রাজনৈতিক বিবেচনায় নিয়োগের জন্য নিয়োগ নয়, বরং যোগ্য ও মেধাবীদের উৎসাহ দিতেই এই পদক্ষেপ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য, সেই সাথে আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে এতে। গুমের ফলে মৃত্যু হলে অথবা 5 বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তির সন্ধান না মিললে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে। হাম রোগের চিকিৎসায় সম্পদ বিক্রি করেছে 4% পরিবার। 61% পরিবার খুইয়েছে সঞ্চয়, আর চিকিৎসা ব্যয় মেটাতে ঋণ নিয়েছে 89% ভুক্তভোগী। প্রতিটি পরিবারে চিকিৎসা ব্যয় হয়েছে গড়ে 16,000 টাকা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের ওপর জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। হাম প্রতিরোধে টিকা দেয়া হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুদের।
তবুও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। প্রতিদিন হামে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, মারা যাচ্ছে অনেক শিশু। গেল 4.5 মাসে উপসর্গ এবং হামে আক্রান্ত হয়েছেন প্রায় 1.5 লাখ, আর প্রাণ ঝরেছে 847 জনের। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন দেশের সরকারি হাসপাতালে। এমন 12টি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর 2746 পরিবারের ওপর জরিপ চালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইএফআরসি। জরিপের ফলাফলে দেখা যায় 89% পরিবার হামের চিকিৎসার ব্যয় মেটাতে ঋণ নিয়েছেন, আর 61% ফুরিয়েছে সঞ্চয়। এছাড়া 4% পরিবার সম্পদ বিক্রি করেছেন। অনুদান থেকে খরচ মেটানোর চেষ্টা করেছে প্রায় 3% পরিবার। প্রতিটি পরিবারের চিকিৎসা ব্যয় হয়েছে গড়ে 16,000 টাকা। খুব যে বেশি ট্রিটমেন্ট কস্ট তা কিন্তু না, কারণ আমরা সব গভর্নমেন্ট হসপিটালেই দেখেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই সব ফ্যামিলিগুলোকে আমরা হসপিটালের সহযোগিতা নিয়ে তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি যে দেখা যায় যে ম্যাক্সিমাম হয়তো বা 10-12টা বাচ্চার মধ্যে দেখা গেছে মোর দ্যান 80%ই দেখা গেছে এরকম ফ্যামিলি খুব ইকোনমিক চাপের মধ্যে পড়ে গিয়েছে। তারপরে ডেইলি হসপিটালে থাকলে এমন প্রেক্ষিতে বিডিআরসির কাছে প্রশ্ন ছিল, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও কেন এত খরচ? মা বাবা দুজনে যে ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে, তাদের কাজে যেতে পারে নাই, সো অটোমেটিক্যালি তাদের অর্থনৈতিক একটা চাপের মধ্যে পড়ে গেছে। তো তারপরে দেখা গেছে দূর থেকে আসার সময় হয়তো বা কিছু লোন করে আসছে কোনো ফ্যামিলির কাছ থেকে, এখন গাড়ি ভাড়া, তারপরে ডেইলি হসপিটালে থাকলে দেখা যায় যে গভর্নমেন্ট হসপিটালে বাচ্চাটাকে হয়তো কিছু খাবার দিলে কিন্তু বাবা মা ইনকাম নাই, কিন্তু খেতে হচ্ছে বাইরে হোটেলে খেতে হচ্ছে। তো এগুলো সব কিছুই কিন্তু আসলে অর্থনৈতিক একটা চাপের মধ্যে তারা পড়ে গেছে। জরিপ বলছে হামে আক্রান্ত 75% রোগীর বয়স ছিল 4 বছরের মধ্যে, 5 থেকে 17 বছর বয়সী ছিল 19%, আর 18 বছরের উপরে ছিল 6%। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গেল 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1080 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 15 মার্চ তথ্য অনুযায়ী হাম উপসর্গে 751 জন শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে 96 জনের মৃত্যু হয়েছে। আরও বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 967 জন। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে দেশে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 580 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 59 জনে এবং মোট আক্রান্তের সংখ্যা 16,684 জন। দর্শক, যেমনটা বলছিলাম, কমছেই না হাম ও উপসর্গে মৃত্যু। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। আমরা আরো খবর জানবো। পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, পটুয়াখালীর চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ শাকিল, আসলে কোনোভাবেই যেন থামছে না হামে আক্রান্ত রোগীর সংখ্যা, কারণ প্রতিনিয়ত বেড়েই চলেছে এই হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে। আপনাকে জানিয়ে রাখি, আসলে গত 24 ঘন্টায় কিন্তু 32 জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আসলে 60 বেডের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই 60 বেডের বিপরীতে কিন্তু রোগী ভর্তি রয়েছে 170 জন। ফলে কিন্তু আসলে মেঝে, ফ্লোরে কিংবা বারান্দায় তাদের বিছানা পেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। ফলে রোগীরা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। অন্যদিকে নার্স এবং চিকিৎসকরা বলছেন আসলে তাদের যে বিগত দিনে 250 শয্যা যে হাসপাতালের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী তাদের চিকিৎসক এবং নার্স থাকার কারণে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কিন্তু আসলে ডেঙ্গুতেও কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু 10 জন আক্রান্ত হয়েছে। ফলে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে 21 জন হামে আক্রান্ত রোগী, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন। ফলে যে হামের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কারণ বিগত বছরগুলোতেও কিন্তু আসলে ডেঙ্গুতে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া কিন্তু হামে পটুয়াখালীতে এ পর্যন্ত 5 জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কারণ জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এই
উন্নত চিকিৎসা ব্যবস্থার উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে যা বরিশাল কিংবা ঢাকায় গিয়ে তাদের চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ফলে স্বাস্থ্য বিভাগের তথ্যে সে তাদের মৃত্যুর যে ঘটনা না থাকলেও কিন্তু আসলে আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি আসলে ৫ জন রোগী হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পটুয়াখালী বর্তমানে কিন্তু আসলে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় সব থেকে বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ এই উপজেলা আসলে বরগুনার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় কিন্তু এখানে প্রতি বছরই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া মির্জাগঞ্জের পাশাপাশি কলাপাড়া যে উপজেলা রয়েছে সেই উপজেলায় কিন্তু আসলে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাকিল, আর একটু যদি আপনাকে জানিয়ে রাখি, জেলা স্বাস্থ্য বিভাগের কাছে জানতে চেষ্টা করেছি আমরা প্রতি বছর যে আসলে হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া বেশি হওয়ার কারণ জানতে চেয়েছি। তারা যেমনটি বলছিলেন যে হামের টিকা দেওয়ার যে প্রবণতা গ্রাম অঞ্চলে, সেখানে কিন্তু আসলে টিকা দান কার্যক্রম তাদের চলমান রয়েছে, এখনো তারা টিকা দান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শাকিল, এই ছিল পটুয়াখালী থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে আমরা হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানছিলাম। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষায় অর্থনৈতিক অঞ্চলগুলোকে আধুনিক এবং বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এতে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হয়। ইপিজেডগুলোতে ১,২৫,০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতের সাথে সরকার সমঝোতা করলে তা প্রতিহত করা হবে। হুঁশিয়ারি দেন, হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে ফাঁসির মঞ্চে। দ্রুত বিচারের রোডম্যাপ ঘোষণা করতে না পারলে আরও তীব্র হবে আন্দোলন, জানান নাহিদ। আমরা চেয়েছিলাম জুলাই শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনায় ফের স্মরণ করা হয় গণ অভ্যুত্থানের দিনগুলো। আহত ও শহীদ পরিবারের কাছে গুরুত্ব পায় সংস্কার, আকুতি ঝরে বিচার ও রায় বাস্তবায়নের। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপস্থিতিতে সুচিকিৎসার অভাব, হামলাকারীর হুমকি ও অনিশ্চিত বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ঝাড়েন তারা। আমার ছেলে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই বৈষম্য কি এখনো গিয়েছে এই বাংলাদেশ থেকে? এখনো যায় নাই, কারণ আমার সজল মারা গেছে। মৃত্যুর পর ওর কবরটার সাথে দুর্নীতি করা হয়েছে। এই বাংলাদেশ গণতন্ত্রের দেশ। এই গণতন্ত্রের দেশে যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইবে, তার বিরুদ্ধে রাজপথের জনগণ নেমে যাবে। এনসিপি নেতারা বলেন, মানবতা বিরোধীরা এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। জুলাইকে কুক্ষিগত করা চলবে না হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বিএনপি বিরোধী মত রোধ করতে চায়। পতিত ফ্যাসিবাদীরা যারা আছে, যারা স্বৈরাচার আছে, যারা মানবতা বিরোধী অপরাধী, এই মানবতা বিরোধী অপরাধীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। আমরা বলবো যারা প্রশাসনে এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য, এবং যারা আহত শহীদ ফ্যামিলিদের দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আমরা ওদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাবো, কারণ ওরা হলো গুপ্ত আওয়ামী লীগ। আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, আগামীতে কোনো দল যদি স্বপ্ন দেখে স্বৈরাচার হওয়ার, কোনো দলের ওই স্পর্ধা কোনোদিন হবে না। আপনারা সামনে থাকলে সে স্বৈরাচার হয়ে উঠবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনে দিল্লির সাথে সমঝোতা হলে প্রতিহত করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। প্রতারণার রাজনীতি থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্ট পল্টন সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানী যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী জনসভায় তিনি এই কথা জানান। বলেন, 6 মাসেও নাগরিক সমস্যার সমাধানে দক্ষতার কোনো পরিচয় দিতে পারেনি সরকার।
গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। অন্য আরেক অনুষ্ঠানে সরকারের সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেশের চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি। রক্তাক্ত যাত্রাবাড়ির জুলাই যুদ্ধ যাদের মনে আছে, তারা ক্ষমতায় গিয়ে এই জুলাইয়ের যুদ্ধ, জুলাই সনদকে তারা অস্বীকার করতে পারে না। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ওপর ছাত্র দলের হামলার অভিযোগ উঠেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই অভ্যুত্থান উপলক্ষে ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র শিবির। সেখানে জুডিশিয়াল কিলিং শিরোনামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতা ছাড়াও সাকা চৌধুরীর ছবি ছিল। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয় এবং দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রক্টর ফেরদৌস রহমান জানান, মারামারির সাথে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। সোমবার রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করবেন। আর বিকেলে ঢাকা ছাড়ার আগে বৈঠক করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গেও। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি সৌদিতে থাকা বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গাদের ইস্যুটিও গুরুত্ব পাবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা সমঝোতার প্রস্তাবে ইতিবাচক সরকার, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সফরে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও পারমাণবিক সহযোগিতার বিষয়ে সমঝোতার বিস্তারিত জানাননি প্রতিমন্ত্রী। ঢাকা ও ওয়াশিংটন 1981 সালে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল, যা 10 বছর পর নবায়ন করা হয়। রান্নাঘর থেকে রাস্তাঘাট, 2 সপ্তাহেও কাটেনি গ্যাসের সংকট। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকের ভরসা এখন লাকড়ির চুলা। আর ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, যার প্রভাব পড়ছে আয় রোজগারে। গ্যাসের চাপ কম থাকায় বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। লাইনের গ্যাস সংযোগ থাকার পরেও জ্বলছে লাকড়ির চুলা। রাজধানীর মোহাম্মদপুরে 15 দিন ধরে গ্যাস না থাকায় এভাবেই লাকড়ির চুলায় ভরসা করতে হচ্ছে লাইজু আর রোজিনাদের। জীবিকার তাগিদে ঢাকায় এসেও তাদের জীবন চলছে এমন বিষণ্ণ বাস্তবতায়। এক পাতিলে রান্না করে সংসারে সবাই ভাগ করে একসাথে খায়, কোনো বেলায় না খায়ও থাকতে হয়। তারপরও গ্যাস নাই, লাটকিতে রান্না করি, লাটকির কেজি 40 টাকা 50 টাকা, কিন্তু পাইতাছি না। দেশ গ্রামে থাকা যে কষ্ট আর ঢাকা শহর থাকা সেই কষ্ট, তাহলে লাভ হইলো কি আমাকে? গ্যাস সংকটে যখন ঘরে এমন নাজেহাল অবস্থা, তখন সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এই সিএনজি চালকদের। যে গ্যাস তারা পাচ্ছেন তাতেও 10 মিনিট গাড়ির চাকা ঘুরবে কিনা তা নিয়েও আছে সংশয়। ওই 1 ঘন্টা দাঁড়ায় থেকে আপনার 49 টাকার গ্যাস পাইছি। 49 টাকার গ্যাস দিয়ে তো মানে 200 টাকা ভাড়া মারা দেবো না, তাহলে আমরা মালিক জমা দিমু করতে আর করবো করতে। কোনো জায়গায় গ্যাস পাইতেছে না, মানে এটা সরকার তো বলতেছে গ্যাসের কোনো সংকট নাই, কিন্তু আমরা তো কোনো গ্যাস পাইতেছি না পাম্পে এসে। দামও বাড়ায় না, গ্যাসও দেয় না, এর মানে এটা সিন্ডিকেট চলতে আছে। যেমন তেলে করছে এমন গ্যাসও করতে আছে। এই সমস্যাটাই হলে আসল। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাধ্য হয়ে ডিজেল অকটেনের ওপর ভরসা করছেন অনেকে, কিন্তু তাতেও স্বস্তি কই। আজকেও তো টেলিভিশনে দিতেছে, এখনো রিপেয়ার হয়নি,
মানুষের সবার তো ভোগান্তি, গাড়িওয়ালাদেরও ভোগান্তি, ডোমেস্টিকে যারা বাড়ি ঘরে আছে অনেক বাড়িতে রান্নাবান্নি হচ্ছে না। 11টা দিকে সিরিয়াল দিলে 3টা-4টা বাজে আমরা তেল পাই, বাসায় যাই, বাসায় যাই আবার ওই সকাল সকাল আবার ডিউটি করি। গ্যাসের দাম বাড়ুক বা প্রেশার যাই যত কষ্ট করা লাগে, আমরা ড্রাইভাররা বিভ্রান্ত হইতেছি সবচেয়ে বেশি। রাত্রে ঘুম নাই, সকালবেলা ডিউটি গাড়ি চালাইতে হয়। আমরা ঘুমের জন্য অনেক সময় গাড়ি একটা দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময়। জনজীবনে এমন স্থবিরতা দ্রুত সমাধানের আশা ভুক্তভোগী সাধারণ মানুষের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। গ্যাসের জন্য রীতিমতো হাহাকার চলছে চট্টগ্রামেও। দিন রাত সবসময় সিএনজি স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। একইভাবে নাকাল আবাসিক গ্রাহকরাও, জ্বলছে না চুলা। গ্যাস নিতে এমন দীর্ঘ সারি চট্টগ্রামের প্রায় সবকটি ফিলিং স্টেশনের সামনে। কেউ মাঝরাত থেকে, কেউ ভোরে দাঁড়িয়েছেন সিরিয়ালে। দীর্ঘ সারি শেষ করে কেউ কেউ যখন কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাচ্ছে তখন দেখা যায় বন্ধ ফিলিং স্টেশন। এই যেমন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত গ্যাস দেওয়ার পর কদমতলী মোড়ের এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। কবে গ্যাস মিলবে বলতে পারছেন না কেউই। তাই ফিলিং স্টেশনের সামনে ঘুম আর খাওয়া দাওয়া সারছেন চালকরা। আবার কেউ কেউ ছুটছেন অন্য স্টেশনে, অথচ এটির মতোই বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ গ্যাস স্টেশন। 5 দিন সময় লাগুক বা 10 দিন সময় লাগুক, গাড়ি ইন টোটাল বন্ধ থাকবে, গ্যাস বন্ধ থাকবে, বা 10 দিন পরে গ্যাস দিবে। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কোম্পানিদেরও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটুকু বললে যথেষ্ট। আমরা রাস্তায় আজকে 8-9 ঘন্টা 10 ঘন্টা বসে আছি, তাও পাইতেছি না। ওদিক থেকে কোম্পানি আমাদেরকে বলবে যে কি ইনকাম দাও, তোমরা অন্য ড্রাইভার ইনকাম, গাড়ি চালাই ইনকাম দিতে পারছে, তোমরা দিতে পারবে না কেন? এই কর্ম ছাড়া তো অন্য কোনো কর্ম নাই। তাহলে আমরা এই ঘন্টার পর ঘন্টা গ্যাস লাইনে সিরিয়ালে পড়ে থাকি, কামাই রুজি নেই। তো ঘরে বাল বাচ্চা লেখাপড়া আছে, লাইনে আছি, কিছু খাইতেও পারতেছি না, গাড়ি ফেলে কোনো জায়গায় যাইতেও পারতেছি না। করোনা অবস্থা চলতেছে এখন বর্তমানে। মালিকের ইনকাম দিব না, নিজে বেতন নেব না, ফোলাওয়ান্ডে বজিরে কাপড় কিনা দিব না, ভাত করাকে দিব না, তেল সাবান কিনা দিব। যে দু একটি স্টেশনে গ্যাস মিলছে সেখানেও অনেক দীর্ঘ সারি। আবার গ্যাসের চাপ এতটাই কম যে কোনো সময় পাম্পের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কার কথা জানান মালিকরা। এমন তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সমস্যার সমাধানে দাবি জানান সরকারের কাছে। আমাদের গ্যাসের সংকটটা যাতে ইয়ে করতে পারে, যদি গ্যাসের দাম বাড়াবে তারপর আমাকে গরিব যাতে কষ্ট না দেয়। সরকারকে অনুরোধ করতেছি, সরকার যদি গ্যাসের দাম বাড়ায় দিব, করে দিন আমাদের সুস্থ গ্যাসটা আমরা নির্বাচন চাই। সারা রাত্র আমাদের স্টেশন বন্ধ ছিল, আজকেও তাও চলতেছে 0.3 বা 2 PSI। এটা হয়তো চালানোর থেকে না চালানোই আসলে বেটার। আর আর্থিকভাবেও লস, আমরা কারিগরির দিক থেকেও খুব ঝুঁকির মধ্যে আছি আর কি। যে কোনো সময় আমাদের মেশিনেও বড় ধরনের ফল্ট হতে পারে। গ্যাসের এই সংকট বাসাবাড়িতেও অনেক এলাকায় জ্বলছে না রান্নার চুলা। সামনের আরও কয়েকদিনও একই সংকটের মধ্য দিয়ে যেতে হবে নগরবাসীকে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। ACI পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান মিলেছে। র্যাবের অভিযানে মালিকসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 20,000 পিস ইয়াবা। র্যাব জানায় 10 বছর ধরে চক্রটি এই অপকর্ম করে আসছে। দেখে মনে হবে মশলা বা রাসায়নিক পণ্য তৈরির মেশিন, আদতে এটিতেই তৈরি হচ্ছে ইয়াবা। দক্ষিণ কেরানীগঞ্জে মদিনা কমপ্লেক্সে নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে কারখানাটি গড়ে তোলেন মোহাম্মদ নাসির, যেখানে ইয়াবা তৈরি করে ছড়িয়ে দেওয়া হতো দেশের নানা প্রান্তে। 10 বছর ধরে এখানে ইয়াবা তৈরি এবং কেনাবেচা করত চক্রটি, যা জানতেন না আশপাশের দোকানদাররাও। এর ভিতরে যে এই কাহিনী এটা জানতাম না। কথাটা বুঝছেন, ওর বুঝতেই দিত না, ও তো গেটই খুলতো না। বুঝলে তো আমরা তৎপরতা আমরাই ধরা দিতাম ওরে। ঠিক আছে, এলাকার মধ্যে এরকম করবো, আয়া মনে করেন আমগো এলাকার বদনাম না, ওরা তো এলাকার কিছু না। সোমবার সকালে কারখানাটিতে অভিযান চালায় র্যাব। 2 জনকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয় 19,752 পিস ইয়াবা। র্যাব জানায় ইয়াবা তৈরির কাঁচামাল আনা হতো চট্টগ্রাম থেকে।
ইয়াবা কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। দুজন ধরা পড়লেও চক্রের মূল হোতাকে খুঁজছে র্যাব। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আমরা জানাবো। এর আগেও কেরানীগঞ্জে ইয়াবা তৈরির সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নারী শিশুসহ 3 জন দগ্ধ হয়েছেন। উপজেলার দুধলমৌ গ্রামে এই বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, ফেলে রাখা একটি ব্যাগের কাছে যেতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় কাছাকাছি থাকা কয়েকজন দগ্ধ হন। আহত একজন প্রাণ বাঁচাতে পাশের পুকুরে লাফ দেয়। পরে আহতদের উদ্ধার করে নেওয়া হয় বরিশাল মেডিকেলে। বরিশালের পুলিশ সুপার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা বাচ্চা স্কুলে যাওয়ার বা প্রাইভেট পড়ার পথে এখানে একটা চিপসের পায়, সে ওটাকে টান দিতে গিয়ে পড়ে যায় এবং পরে বিস্ফোরণ হয়। সাথে তার খালা আর দাদি আহত হন। ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। হাতে নাতে তা ধরা পড়ায় গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদার সহ 4 কর্মকর্তার সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সতর্ক বার্তা দেওয়া হয়েছে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের। গাজীপুর মহানগরের বারেন্ডা এলাকার রমজান আলী বারেন্ডা মৌজায় RS 814 দাগে নামজারির আবেদন করে ঘুরছেন দীর্ঘ 5 বছর ধরে। অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে না পারায় খারিজ পর্চা পাচ্ছেন না তিনি। আমাকে খারিজ দিবে বলছে, এই সিলিন্ডার যান, এদিকে আসেন। এই পর্যন্ত আমি 5 বছর যাবৎ শুধু এই খারিজটার জন্য ঘুরতেছি। রমজান আলীর মতো আরো অনেকের বিস্তর অভিযোগ ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। জানান, ঘুষ না দিলে হয় না কাজ, ঘুরতে হয় বছরের পর বছর। যখন কিনা হয়রানি করে, একদিন ছেড়ে 5 দিন হয়রানি করার পরে তখন আমরা পরিস্থিতির শিকারে যে কোনো লোকের মাধ্যমে হোক টাকা পয়সা দিয়ে তখন নিতে হয় আর কি। এই সকাল থেকে যে বুড়া মানুষটা দাঁড়ায় দিচ্ছি, কোনো গুরুত্ব নিতেছে না। এমন অবস্থায় সোমবার কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক। নানা অনিয়মের অভিযোগে তহসিলদার ওয়াজেদ আলী খান সহ 4 কর্মকর্তার সবাইকে সাময়িক বরখাস্ত করেন তিনি। পরে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান জেলা প্রশাসক। সেখানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি দেখে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের সতর্ক করেন। ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। এ সময় ভুক্তভোগীদের সাথে কথাও বলেন গাজীপুরের জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।